নমস্কার। টার্গেট সফলের তরফ থেকে আজকে আরেকটি ট্রান্সলেশনের প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। আপনাদের যদি আমার প্রোগ্রামটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো অ্যাডভাইস থাকে বা সাজেশন থাকে তাহলে কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। আজকে যে অনুচ্ছেদটি নেওয়া হয়েছে সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান থেকে। বিখ্যাত নভেল, বিখ্যাত উপন্যাস, আপনারা সকলেই এর নাম জানেন। তো প্রথমে আমরা অনুচ্ছেদটি পড়ে নিই। ব্রাহ্মণ যুবকের নাম যতীন, পাশের গ্রামের বেশ সৎবংশের ছেলে। বয়স তার ৩৫-৩৬ হবে। লোকটি বড়ই হতভাগ্য। বেশ সুন্দর চেহারা, লেখাপড়া ভালোই জানে। এমএ পর্যন্ত পড়ে গান্ধীজির নন কোঅপারেশনের সময় কলেজ ছেড়ে বাড়ি আছে। বিবাহ করেছিল, কয়েকটি ছেলে মেয়েও আছে। আজ কয়েক বৎসর তার স্ত্রী তার সঙ্গে ঝগড়া করে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি গিয়ে উঠেছে। এখানে নিজেও আসে না, ছেলে মেয়েদেরও আসতে দেয় না। যতীনের বাপ মা কেউ জীবিত নন, সুতরাং বড় বাড়ির মধ্যে ওকে নিতান্তই একা থাকতে হয়। তার উপর ঘোর দারিদ্র্যের কষ্ট, একজনের খরচ তাই চলে না। তো প্রথমে অনুচ্ছেদটিকে আমরা ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নিই। প্রথম বাক্যটি কি আছে? ব্রাহ্মণ যুবকের নাম যতীন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার ভিডিওয় কমেন্ট বক্সে অনেক সময় আসে কি, স্যার এটা তো অনেক দিন আগের ঘটনা, তাহলে প্রেজেন্ট টেন্স কেন করছেন? প্রথম কথা হচ্ছে যে যখন আপনি নভেলটিকে দেখছেন আপনাকে ভাবতে হবে না যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা কবে লিখেছিল। নভেলের যে ভাষাটা আছে সেই ভাষাটা অনুসারেই আমাদের টেন্স ঠিক করতে হয়। যখনই আপনি নভেলের কোনো একটি অনুচ্ছেদ, সে নভেল থেকে দেওয়া হোক আর রিপোর্ট থেকে দেওয়া হোক, হ্যাঁ, রিপোর্টের মধ্যে যদি রিপোর্টটা এরকম থাকে যে 1896 সালে প্রথম অলিম্পিক খেলা হয়েছিল, অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল, তাহলে অবশ্যই এটি পাস্ট টেন্স হবে। কিন্তু এরকম ভাবে একটি নভেল আসলো 1896 সাল, অলিম্পিক অনুষ্ঠানের জন্য এথেন্সকে সাজানো হচ্ছে, তাহলে আপনাকে সেই কন্টেম্পোরারি সময়, সমসাময়িক সময়ের উপরে নিজেকে রেখে সেই ট্রান্সলেশনটা করতে হবে। এই ধরনের প্রবলেম যদি কখনো আসে মাথায়, সেই জন্য আমি সবসময় বলি যে গ্রামারের থেকে বেশি যারা ডব্লিউবিসিএস বা পিএসসি ক্লার্কশিপের এক্সামিনেশনের জন্য তৈরি হচ্ছেন তাদের ক্ষেত্রে আমার একটা অ্যাডভাইস হচ্ছে যে কখনো যদি সময় পান তাহলে একাধটা ট্রান্সলেটিং বই, ভালো ট্রান্সলেশন বই আপনারা পড়ে রাখুন। আপনারা আরণ্যক পেয়ে যাবেন আমাজন থেকে, আমাজনে পাওয়া যায়, ফ্লিপকার্টেও পেয়ে যাবেন, লোকাল দোকানেও পাওয়া যেতে পারে কলেজ স্ট্রিটে। তো সেখানে আপনি দেখে নেবেন, বা পোস্ট মাস্টার, আমি আগের দিন আমার ভিডিও একজন কমেন্টস করেছিল, সেই জায়গায় আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, রবীন্দ্রনাথের পোস্ট মাস্টারের ট্রান্সলেশনটাও আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখবেন যে সেখানে কিভাবে টেন্সটিকে চেঞ্জ করা হয়েছে। বা বিখ্যাত রাইটারদের যদি দেখেন ট্রান্সলেটিং যে স্টোরিগুলো, সেখানেও দেখবেন টেন্সটি কিভাবে পরিবর্তন করা হচ্ছে। তো যাই হোক, আমরা চলে আসি আমাদের কাজে। ব্রাহ্মণ যুবকের নাম যতীন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যুবক ইউথ, ব্রাহ্মণ ব্রাহ্মণই থাকবে। একদম সিম্পল প্রেজেন্টে করে নেওয়া যাক সেন্টেন্সটি। নেম অফ দ্য ব্রাহ্মণ ইউথ ইজ যতীন। কেউ যদি এইভাবে লেখে যতীন ইজ এ ব্রাহ্মণ ইউথ, প্রবলেম নেই, কোনো সমস্যার সৃষ্টি হবে না, একই হবে। তবে ভাবের দিক থেকে যেহেতু ব্রাহ্মণ যুবকের নাম যতীন বলা হচ্ছে, তো এর মধ্যে ব্রাহ্মণ ইউথ ইজ যতীন একটু বেটার লাগবে। চলে আসা যাক পরের বাক্যে। পাশের গ্রামের বেশ সৎ বংশের ছেলে তিনি। এখানে সৎ মানে অনেস্ট নয়, সৎ মানে হচ্ছে ভালো ফ্যামিলি, সৎ বংশ, ভালো ফ্যামিলি। তো নাম করা ফ্যামিলি বা ভালো ফ্যামিলিতে আমরা কি বলি? গুড ফ্যামিলিও বলতে পারি, রেপুটেড ফ্যামিলিও আমরা বলতে পারি। সৎ বংশের ছেলে, তো ছেলে অ্যাকচুয়ালি ইংলিশ হবে সান, কিন্তু এখানে উত্তরাধিকারের ম্যাটারটা চলে আসছে, তো ডিসেন্ডেন্ট, উত্তর পুরুষ, ঠিকঠাক। পাশের গ্রাম, নেবারহুড ভিলেজ হতে পারে, বা নিয়ার বাই ভিলেজ হতে পারে। নেবারহুড ভিলেজ বেটার, নেবারহুড ভিলেজ। তো আমরা সেন্টেন্সটা কিভাবে বানাতে পারি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হি ইজ ডিসেন্ডেন্ট অফ এ রেপুটেড ফ্যামিলি অফ এ নেবারহুড ভিলেজ। সেন্টেন্সটি একটু পরিবর্তন করা যাক। সৎ বংশের ছেলে, সৎ বংশ থেকে সে এসছে। তো
এখানে আমরা একটি ভার্বকে ব্যবহার করতে পারি কাম অফ। তো আমরা যদি সেন্টেন্সটাকে এইভাবে লিখে রাখি, হি কামস অফ এ গুড ফ্যামিলি অফ এ নিয়ার বাই ভিলেজ, তাহলে খুব বেশি অর্থের পরিবর্তন হবে না। দুটো বাক্য মোটামুটি কাছাকাছি আছে মিনিং এর দিক দিয়ে। আগের বাক্যটি একটু বেশি, ধরা যাক ফিনিশিং পয়েন্টে একটু আগে থাকবে, পরের বাক্যটিও ঠিক আছে। যদি পরীক্ষা হলে এটা লেখা যায় তো কোনো সমস্যা হওয়ার কথা না। চলে আসি পরের সেন্টেন্সে। বয়স তার 35-36 হবে। 35-36 এক্সাক্ট বলা হয়নি, তো আমরা যখন এরকম বাক্য যখন পাই আমরা যে 35 হবে, তার বয়স মোটামুটি 35-36, তো এইসব ক্ষেত্রে আমরা অ্যারাউন্ডকে ব্যবহার করি। এটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। হিজ এজ ইজ অ্যারাউন্ড 35-36। কেউ যদি এজ না ব্যবহার করে এইভাবে লেখে হি ইজ অ্যারাউন্ড 35-36, তাতে কোনো সমস্যা নেই। দুটো সেন্টেন্স একই রকম, দুটোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করা হয়েছে, দুটো সেন্টেন্সের মিনিংও একই রকম, ভাবও একই রকম। লোকটি বড়ই হতভাগ্য। হতভাগ্য ইংলিশ হ্যাপলেস হতে পারে, আনলাকি হতে পারে। আমরা এখানে হ্যাপলেসই ব্যবহার করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো? দ্য ইন্ডিভিজুয়াল ইজ টোটালি হ্যাপলেস বা কমপ্লিটলি হ্যাপলেস। সহজ সরল বাক্য। চলে আসি পরের বাক্যে। বেশ সুন্দর চেহারা। সুন্দরের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, একটা কথা, যদি ধরুন এরকম একটি সেন্টেন্স, এমনি এটা একটা ট্রান্সলেশন থেকে বাইরে গিয়ে আমি বলছি, ধরা যাক কোনো পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে হি ইজ বিউটিফুল। সেন্টেন্সটা কি ঠিক আছে? 1 মিনিট আমার ভিডিওটা একটু অফ করে আপনারা নিজের একবার ভেবে দেখবেন। আসলে বিউটিফুল একটা ফেমিনিন মিনিংকে দেখায়, তো সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যদি হয় সেটা হ্যান্ডসাম হবে। গুড লুকিং যদি দেওয়া যায় তাহলে গুড লুকিং দুজনের ক্ষেত্রে, ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই ঠিক হতে পারে। তো এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে এবং আমরা যদি লিখি হি ইজ গুড লুকিং তো কোনো সমস্যা নেই। বেশ সুন্দর চেহারা, এই ভাবটাকে আরেকটু শক্তিশালী করার জন্য আমরা ইংলিশে লিখতেই পারি এটাকে হি ইজ আনডাউটেডলি হ্যান্ডসাম। কোনো অসুবিধা নেই, লেখা যেতেই পারে। পরের সেন্টেন্সটি কি আছে? লেখাপড়া ভালোই জানে। ভালো লেখাপড়া জানা লোককে আমরা কি ব্যবহার করি? ওয়েল এডুকেটেড। তো এখানে আমি সেন্টেন্সটা কি লিখবো? এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, হি ইজ ওয়েল এডুকেটেড। পরের সেন্টেন্সটি কি আছে? এমএ পর্যন্ত পড়ে গান্ধীজির নন কোঅপারেশনের সময় কলেজ ছেড়ে বাড়ি আছে। তো যে সময় উনি বাড়ি আছেন সেই সময় নন কোঅপারেশন চলেছিল। নন কোঅপারেশন হচ্ছে অসহযোগ আন্দোলন যেটা হয়েছে। তো এই সেন্টেন্সটি যদি দেখা যায় এমএ পর্যন্ত পড়ে, তাহলে নন কোঅপারেশন কলেজ ছেড়ে বাড়ি আছে, এইখানে দেখতে গেলে দুটো সেন্টেন্স আছে। একটা হচ্ছে এমএ পাস করার পরে উনি বাড়ি আছে, উনি কলেজ ছেড়ে দিয়েছেন, এবং একটা হচ্ছে গান্ধীজির নন কোঅপারেশনের সময় বাড়ি আছেন। তো আমরা সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারি। প্রথমে আফটার কমপ্লিটিং এমএ, কমপ্লিট ইজ দ্য ভার্ব, তাকে জিরান্ডিয়াল নাউন করা হলো। আফটার কমপ্লিটিং এমএ মানে হচ্ছে এমএ পাস করিয়া। হি হ্যাজ লেফট কলেজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে কলেজ ছেড়ে দিয়েছে। অ্যান্ড হি ইজ ইভেনচুয়ালি অ্যাট হোম, সেই সময়ের সেই পরিপ্রেক্ষিতের যে ঘটনাটা, সেই জন্য ইভেনচুয়ালিকে এখানে ব্যবহার করা হয়েছে। হি ইজ ইভেনচুয়ালি অ্যাট হোম ইন দি ওয়েক অফ গান্ধীজ নন কোঅপারেশন। গান্ধীর নন কোঅপারেশনের পরিপ্রেক্ষিতে সেই সময়ে উনি বাড়িতে আছেন।
তো এইখানে সেন্টেন্সটিতে যদি দেখা যায় বস্তুদের 3টি সেন্টেন্স, MA পাস করা, কলেজ ছাড়া এবং বাড়িতে থাকা। সেখানে প্রথম দুটো সেন্টেন্স যেমন আফটার কমপ্লিটিং MA হি হ্যাজ লেফট কলেজ, এটা একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তো এই সেন্টেন্সটি থেকে একটু যদি সহজভাবে করে নেওয়া যায় তাহলে প্রথম সেন্টেন্সটি যেমন তিনি MA পর্যন্ত পড়েছেন, পাস্ট ইনডেফিনিট টেন্স হি স্টাডিড টিল MA, তারপরে হি ইজ অ্যাট হোম বিকজ অফ লিভিং কলেজ ডিউরিং গান্ধীজ নন কোঅপারেশন মুভমেন্ট। পরেরটা প্রেজেন্ট ইনডেফিনিট, কারণ সমকালীন বোঝাচ্ছে। এইবারে প্রশ্নটা যেখানে আসছে যে দুখানা সেন্টেন্স যে করা হয়েছে, দুটো সেন্টেন্সের মধ্যে অ্যাকিউরেট কোনটি? দেখুন দুটোই ঠিকঠাক, দুটো সেন্টেন্সের মধ্যে কোনোটি ভুল নয়, কিন্তু অ্যাকিউরেসিকে যদি সামনে টানা হয় তাহলে সেক্ষেত্রে প্রথম সেন্টেন্সটি অ্যাকিউরেট। এইবারে দ্বিতীয় প্রশ্ন আছে, অলরেডি আমার কাছে অনেকেই এই প্রশ্নটি করেন, তাহলে স্যার এটা তো পাস্ট টেন্সে হবে না, এটা পাস্ট টেন্সে হবে না। বারবার বলছি, যখন নভেলের ট্রান্সলেশন করা হয় আপনি ভুলে যান সেই নভেলটি কবে লেখা হয়েছিল। আপনি নিজে তখন লেখক, এবং লেখকের যে দৃষ্টিভঙ্গি, যেখানে সেন্টেন্সটি যে টেন্সে সেন্টেন্সটিকে লেখা হয়েছে আপনি সেই সেন্টেন্সটাকেই অনুসরণ করবেন। এখানে কোনো রকম ওটা আগে ঘটে গেছিল পরে ঘটেছিল এরকম কোনো ঘটনার কিছু হবে না। হ্যাঁ, যদি এইরকম হতো, আবার বলছি ঐতিহাসিক কোনো ঘটনা, 1800 সালে দাঁড়িয়ে কোনো একজন লেখক লিখছে যে অরঙ্গজেব পুরো ভারত দখল করেছিলেন, তাহলে সেটা পাস্ট টেন্সই হবে। কিন্তু 1800 সালে দাঁড়িয়ে কেউ যদি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মারাঠাদের মধ্যে সংঘাতের কথা লেখে, তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট টেন্স হবে। আপনারা দেখবেন সেই সময়ে ব্রিটিশ আর মারাঠার মধ্যে একটা খারাপ সম্পর্ক চলছিল, পুনের সন্ধি সম্ভবত 1802 সালে হয়েছে, যাই হোক। তো সেই সময়, কারণ ওটা 1800 সালের উপরে দাঁড়িয়ে যে লেখক লিখেছেন আপনাকেও ভাবতে হবে আপনিও সেই সময় দাঁড়িয়ে আছেন, কারণ এটা একটা নভেলের হচ্ছে, কোনো ইনসিডেন্টের হচ্ছে না, এটা কেয়ারফুল থাকবেন। পরবর্তী বাক্যটি কি আছে? বিবাহ করেছিল, এইটি পাস্ট টেন্সে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। বিবাহর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? গেট, পজিটিভ গেটকে ব্যবহার করা হয়। আমরা পজিটিভ গেটের ব্যবহার আমি একটি প্রিভিয়াস আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো বিবাহ করেছিল কি হবে? হি গট ম্যারেড। পরবর্তী বাক্যটি আছে কয়েকটি ছেলে মেয়েও আছে। ছেলে মেয়ে কিডস হতে পারে, চিলড্রেন্স হতে পারে। লিখতে পারেন হি হ্যাজ সাম কিডস, কোনো সমস্যা নেই। বাক্যটি কি আছে পরেরটি? আজ কয়েক বছর তার স্ত্রী তার সঙ্গে ঝগড়া করে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি গিয়ে উঠেছে। এখানে কিন্তু দুটো বাক্য আছে সেইভাবে দেখতে গেলে। তার ওয়াইফ বাপের বাড়ি গিয়ে উঠেছে, ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি গিয়ে উঠেছে, এবং বাপের বাড়িতে অনেক দিন ধরে আছে তার সাথে ঝগড়া করার পর। তো তার স্ত্রী বাপের বাড়ি গিয়ে উঠেছে, বাপের বাড়ি চলে গিয়েছে, সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, আমরা মুভ ব্যবহার করি। তো আমরা সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্টে কিভাবে লিখবো? হিজ ওয়াইফ হ্যাজ মুভড ইনটু হার ফাদার্স হাউস। কাদেরকে নিয়ে গেছে? তার ছেলে মেয়েদের নিয়ে, উইথ হার চিলড্রেন। এর পরের বাক্যটা কি বলেছি? যে অনেক কয়েক বছর ধরে আছে, তার এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অ্যান্ড হ্যাজ বিন লিভিং দেয়ার ফর সেভারাল ইয়ার্স। তার সঙ্গে ঝগড়ার পরে, আফটার কোয়ারেলিং উইথ হিম। এখানে আমি ফর ব্যবহার করলাম। আমি আগের ভিডিওটিতে একটা কথা বলেছিলাম যে সিন্স আর ফরে ফারাক কোথায় থাকে। সিন্স সেই জায়গায় ব্যবহার হয় যদি সময়কালটা নির্দিষ্ট থাকে। যদি এরকম বলা হয় যে 1930 থেকে 1937 বছর অবধি, বা 1930 থেকে তিনি বাপের বাড়িতে আছেন, তাহলে হবে হ্যাজ বিন লিভিং দেয়ার সিন্স 1930। কিন্তু যদি বলা যায় 7 বছর ধরে আছে, তো কোন 7? 30 থেকে 37, 31 থেকে 38, 32 থেকে 39, সবই 7 হয়। তো সেক্ষেত্রে ফর হয়ে যাবে।
ঝগড়া করিয়া আমি সবসময় বলেছি যদি ক্রিয়াপদের সঙ্গে ইয়া থাকে তাহলে আমরা আইএনজি মানে জিরান্ডিয়াল নাউন করি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে। তো আফটার কোয়ারেলিং উইথ হিম, বাক্যটিকে যদি একটু সামান্য চেঞ্জ করা হয় তাহলে কিরকম হবে? হিজ স্পাউস হ্যাজ মুভড ইনটু হার ফাদার্স হাউস উইথ হার কিডস, অ্যান্ড প্রেজেন্ট পারফেক্টই থাকলো, তারপর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করা হচ্ছে, হ্যাজ বিন লিভিং দেয়ার ফর এ হোয়াইল সাবসিকুয়েন্ট টু কোয়ারেলিং উইথ হিম, তার সঙ্গে ঝগড়ার পরে তার ওয়াইফ তার বাপের বাড়ি গিয়ে উঠেছে। পরের বাক্যটি কি আছে? এখানে নিজেও আসে না, ছেলে মেয়েদেরও আসতে দেয় না। এটা তার স্ত্রীর সম্বন্ধে বলা হচ্ছে। তো সেও আসে না, তার স্ত্রীও আসেন না, তো আমরা এখানে সেন্টেন্সটি কি করতে পারি? নিদার নর দিয়ে করব, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো সেন্টেন্সটি কিভাবে লিখবো আমরা? নিদার সি কামস হিয়ার, আসতে দেয় না, আসতে দেয়, তাকে আসতে দেয়, লেটার গো, তাকে আসতে দেয় না। নর শি লেটস আর চিলড্রেন কাম, যেমন এই লেট দিয়ে বাক্য, যেমন মা আমাকে যেতে দেয় না, মম ডাজ নট লেট মি গো, আমাকে যেতে দেয় না। তো ছেলে মেয়েদের আসতে দেয় না, এইরকম ক্ষেত্রে আমরা সবসময় ভার্ব হিসেবে লেটকে ব্যবহার করি। এখানে লেট পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। পজিটিভ লেটের ক্ষেত্রে পজিটিভ লেট কি? করতে দেয় না, যেতে দেয় না। তো সেই রকম ক্ষেত্রে আমরা পজিটিভ লেটকে ব্যবহার করে থাকি। এখানে যদি আমরা নিদার নরকে ব্যবহার না করি তাহলেও কিন্তু সেন্টেন্সটি করা যেতে পারে। কিভাবে লিখবো সেক্ষেত্রে? শি ডাজন্ট কাম হিয়ার অ্যান্ড শি ডাজন্ট ইভেন লেট দ্য চিলড্রেন কাম, সে নিজেও আসে না এবং চিলড্রেনদেরও আসতে দেয় না। এখানে আমি পরের বাক্যটিতে নিদার নর ব্যবহার করিনি। দুটো সেন্টেন্সকে যদি পাশাপাশি রাখা যায় তাহলে নিদার নর দিয়ে ব্যবহার করে যে সেন্টেন্সটি লেখা হলো এটা পারফেক্ট, একদম দুটোর মধ্যে বেটার সেন্টেন্স। কেউ যদি পরীক্ষা হলে কনফিউশন হয়ে যায় তাহলে নিদার নর ব্যবহার করার দরকার নেই পরীক্ষা হলের ক্ষেত্রে। কারণ আমি পরীক্ষা হলের কথা সবসময় বলি, কারণ ওই 2 থেকে 3 ঘন্টার মধ্যে অনেক সময় প্রবলেম হয়, কোনো কিছু নতুন কিছু আসে না, অনেক সময় কনফিউশন বা টেনশনের জন্য ভুল হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি নিদার নর ব্যবহারের ক্ষেত্রে যদি কনফিউশন আসে তাহলে দ্বিতীয়টির মতো করে সেন্টেন্সটি দ্বিতীয় ধরনের মতো করে ট্রান্সলেশনটি করা যেতে পারে। চলে আসি পরের বাক্যে। যতীনের বাপ মা কেউ জীবিত নন, সুতরাং বড় বাড়ির মধ্যে ওকে নিতান্তই একা একা থাকতে হয়। তো বাবা মা পেরেন্টস জীবিত, অ্যালাইভ, আমরা সেন্টেন্সটিকে অ্যাজ দিয়ে যদি করি তাহলে সেন্টেন্সটি হবে অ্যাজ নান অফ হিজ পেরেন্টস ইজ অ্যালাইভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি হ্যাজ, তাকে থাকতে হয়, থাকতে হয়, করতে হয়, এরকম ক্ষেত্রে বড় বাড়ির মধ্যে ওকে নিতান্তই একা থাকতে হয়। তো একা থাকতে হয়, করতে হয়, এরকম ক্ষেত্রে আমরা কি বলি? হ্যাভ টু বা হ্যাজ টুর ব্যবহার করে থাকি আমরা। তাকে এটি করতে হয়, হি হ্যাজ টু ডু, তাকে বাস করতে হয়, একা বাস করতে হয়, হি হ্যাজ টু লিভ অ্যালোন ইন এ বিগ হাউস। পরের বাক্যটি কি আছে? তার উপর ঘোর দারিদ্র্যের কষ্ট, তার উপর আমরা মোর ওভার ব্যবহার করব। দারিদ্র্য ইংলিশ পভার্টি, ঘোর দারিদ্র্যের কষ্ট এখানে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব সাফার বা লাইভ ইন। আমরা দুভাবে সেন্টেন্সটিকে করব। তো প্রথম ভাবে কিভাবে করব, যেটা আমাদের এক্ষুনি বললাম, করতে হয়, থাকতে হয়, বলতে হয়, এসব ক্ষেত্রে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করি। যদি ফার্স্ট বা সেকেন্ড পার্সন হয় তাহলে হ্যাভ টু, থার্ড পার্সন হলে হ্যাজ টু। তো মোর ওভার হি হ্যাজ টু সাফার দ্য অ্যাগনি অফ পভার্টি, অ্যাগনি হচ্ছে কষ্ট। দুটো বাক্যকে যদি এক করে দেওয়া হয়, এবার আগের যে বাক্যটি ছিল সেইটি
আর এই বাক্যটি, যতীনের বাপ মা কেউ জীবিত নন, সুতরাং বড় বাড়ির মধ্যে ওকে নিতান্তই একা থাকতে হয়, তার উপর ঘোর দারিদ্র্যের কষ্ট। দুটো বাক্যকে আমরা যদি একটা সিঙ্গেল সেন্টেন্সে বানাই এবং যা যদি ভাবের সংগতিপূর্ণ হয়, তাহলে ট্রান্সলেশনটি আরও সুন্দর হবে। তাহলে আমরা কিভাবে লিখব? যতীনস পেরেন্টস আর নট অ্যালাইভ, so he has to live alone in the big house in extreme poverty. ঘোর দারিদ্র্যের কষ্টকে এখানে এক্সট্রিম পভার্টি করে দেওয়া হলো। কেউ যদি লেখে ইন দ্য পেন অফ এক্সট্রিম পভার্টি, খারাপ মন্দ হবে না। তবে এক্ষেত্রে বলে নেওয়া ভালো, দুরকমভাবে যে আমি বাক্য দেখিয়েছি, একটি আলাদা আলাদা করে, একটি একসাথে, তাতে দ্বিতীয় ধরনটি কিন্তু অনেক এক্স্যাক্ট হয়ে, আমরা যখন ট্রান্সলেশন করি তখন কিন্তু আক্ষরিক অর্থেই শুধু ট্রান্সলেশন করি না, তার ভাবটার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে দুটো বাংলা বাক্যকে জুড়ে যে একটি ইংলিশ সেন্টেন্স বানানো হলো, সেটা কিন্তু অনেক বেশি উপযুক্ত আর বেটার। পরের বাক্যটি কি আছে? শেষ বাক্যটি, একজনের খরচ তাই চলে না। খরচ চালানো, মেনটেন ওয়ানস কস্ট অফ লিভিংস, বেঁচে থাকার খরচের কথাই বলা হয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এই সেন্টেন্সটিকে দুভাবে করব। প্রথম ভাবটা কি? প্রথম যে ধরনটা, ইট ইজ জাস্ট ওয়ান্স এক্সপেন্স, ইট ইজ নট মেনটেইনড। এটা কিন্তু পরের পার্টে ইট ইজ নট মেনটেইনড, অবশ্যই দুটোই প্রেজেন্ট ইনডিফিনিটে করা হয়েছে, কিন্তু সেন্টেন্সের পরের পার্টটা যেটা করা হয়েছে সেটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে। ইজ ব্যবহার করা হয়েছে বিভার, বা তারপরে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব করে দেওয়া হয়েছে। এই সেন্টেন্সটিকে যদি আমরা সিম্পল বানাই, তো সিম্পল সেন্টেন্সে হবে, ইভেন ইট সিমস ডিফিকাল্ট টু মেনটেন ওয়ান্স কস্ট অফ লিভিংস। একটু সেন্টেন্সটা লেন্দি হলেও সেন্টেন্সটা যে ভাবটা প্রকাশ করা হয়েছে সেই ভাবটাকে কিন্তু ঠিকঠাক রেখেছে। এই সেন্টেন্সটিকে আরেকভাবে করা যেতে পারে, আমরা সিমটাকে বদলে দেবো, অ্যাপিয়ার করে দেবো। তো সেখানে কি হবে? ইনডিড ইভেন ইট অ্যাপিয়ার্স টু বি হার্ড টু কিপ আপ ওয়ান্স এক্সপেন্স অফ লিভিংস। যেখানে আমরা কস্ট অফ লিভিংস ব্যবহার করেছি, ওখানে এক্সপেন্স অফ লিভিংসকে ব্যবহার করা হয়েছে, মেনটেনের জায়গায় কিপ আপ করে দেওয়া হয়েছে। ডিফিকাল্টকে হার্ড করে দেওয়া হয়েছে, টু বি হার্ড করে দেওয়া হয়েছে সেন্টেন্সটিতে। যেখানে বলা হয়েছে ইট সিমস ডিফিকাল্ট টু মেনটেন, এখানে করে দেওয়া হয়েছে ইভেন ইট অ্যাপিয়ার্স টু বি হার্ড টু কিপ আপ। তো আশা করি তিনটে বাক্যের তিনটের স্ট্রাকচার আপনারা বুঝতে পেরেছেন। প্রথম যে বাক্যটি দেওয়া হয়েছে সেটা সাদা সাপটা বাক্য, ভাবকে সেটা প্রকাশ করতে পারেনি সেটা ঠিক, কিন্তু আক্ষরিক অর্থকে সেটা প্রকাশ করেছে। কিন্তু পরের দুটো সেন্টেন্সের যে ভাব, যেটা মানে লেখক যেটা বোঝাতে চেয়েছেন, সেটাকে কিন্তু পরিস্ফুট করেছে। তো আমরা পুরো অনুবাদটা একবার দেখে নিই। নেম অব দি ব্রাহ্মণ ইউথ ইজ যতীন। হি ইজ ডিসেন্ডেন্ট অফ এ রেপুটেড ফ্যামিলি of a neighborhood village. His age is around 35-36. The individual, is completely hapless. He is undoubtedly handsome. He is well educated. He studied till MA. He is at home because of leaving college during Gandhi's non-cooperation movement. অথবা after completing MA, he has left college and he is eventually at home in the wake of Gandhi's non-cooperation. He got married. He has some kids. His wife has moved into her father's house with her children and has been living there for several years after quarreling with him. Neither she comes here nor she lets her children come. As none of his parents is alive, he has to live alone in a big house.
he has to suffer the agony of poverty. Even it seems difficult to maintain one's cost of livings. তো আজকের মতো ট্রান্সলেশনের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।